বিসমিল্লাহ, পেঁয়াজ দিলাম। এই যে যারা তোমাকে দেখছে ওনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? কি বলো? এই ভিডিওটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার লাইক। আমার চ্যানেলের নাম মিস্টার মে অ্যারাউন্ড ইউ কেন, আর এই নামটা আমি কখনোই পরিবর্তন করতে চাই না কেন। আমরা খুবই খুবই দরিদ্র পরিবারের সন্তান। আমি যখন জন্মগ্রহণ করি তখন এখানে এই ঘর ছিল না, ওই কোনায় এখানে একটা ছোট্ট ছাপড়া ঘর ছিল, এখানে একটা পেয়ারা গাছ ছিল। আজকে আপনাদের যতটা না খাবারের গল্প শোনাবো তার থেকে বেশি শোনাবো আমার জীবনের নায়কের গল্প, আমার বাবার গল্প, যিনি আজ পৃথিবীতে নেই তবুও সবসময় আছেন আমার সাথে। বাবার আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়ার আয়োজন করেছি। দোয়া শেষে আয়োজন করেছি কিছু খাবারের। এই খাবার নিয়ে শৈশবে অনেকেরই অনেক স্মৃতি আছে। মিলাদ মাহফিলের খিচুড়ি হতো একটু অন্যরকম, যা খেতে ছিল অসাধারণ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি আমার গ্রামে। আজ 23শে ডিসেম্বর। গত 8 বছর আগে 24শে ডিসেম্বরে আমার বাবা মারা যায়। তো আজকে হচ্ছে বাবার জন্য একটু দোয়ার আয়োজন করা হয়েছে। এটা গ্রামের একটা রীতি। অনেকে এটার বিপক্ষেও বলেন যে না, এটা করা উচিত না, কিন্তু অনেকে বলেন যে এটা আপনি তো মৃত মানুষের জন্য দোয়া করছেন, তো এতে সমস্যা কিছু। আমাদের গ্রামে এই রীতিটা আছে, এখন কেউ কেউ করেন এবং সেখানে ছোটখাটো একটু খাওয়ার আয়োজন করা হয় যারা প্রতিবেশী আছে তাদের জন্য মিলাদ মাহফিলের পরে। আজকের ভিডিওতে আপনারা দুইটা ইন্টারেস্টিং বিষয় জানতে পারবেন। এক হচ্ছে আমার চ্যানেলের নাম মিস্টার মে অ্যারাউন্ড ইউ কেন, আর এই নামটা আমি কখনোই পরিবর্তন করতে চাই না কেন। ইভেন অনেক আমার সাবস্ক্রাইবার আছেন যারা কমেন্টে বলেন ভাই নামটা পরিবর্তন করেন, বেশ কঠিন একটা নাম হয়ে গিয়েছে, এই জন্য আপনার চ্যানেলটা রিচ কমছে। তারপর আমি কেন পরিবর্তন করি না, আজকের ভিডিওতে জানতে পারবেন সেটা। সকালে আমাদের প্রথম কাজ ছিল বাজার করা। আমাদের ছোট্ট গ্রাম, কিন্তু তার সৌন্দর্য অসাধারণ। সকালের নরম আলোয় দিঘির পাশ দিয়ে আমরা একটা ছোট্ট ফার্মে পৌঁছলাম মুরগি কিনতে। মুরগির দাম নিল মাত্র 150 টাকা কেজি। অনেকে হয়তো ভাববেন ব্রয়লার দিয়ে কেন। অনেক আগে মানুষ অভাবের কারণে ব্রয়লার দিয়ে এটা শুরু করেছিল, কিন্তু কালক্রমে সেই স্বাদে অভ্যস্ত হয়ে পড়ে মানুষ। এখন এইভাবেই খেতে ভালো লাগে সবার। ঢাকায় প্রবল 180 থেকে 190 এর আশেপাশে হচ্ছে এই মুরগিগুলোর দাম, আর আমাদের গ্রামে এটা মোটামুটি মাইকিং করে বিক্রি করছে 150 টাকা কেজি। বাড়িতে বাজার পৌঁছিতে আমাদের দৌড়াতে হলো হাটে। এদিকে আমার ভাবি চাচিরা কাজে লেগে পড়েছেন মশলা আর মুরগি পরিষ্কারের। এখন যাচ্ছে আমাদের গ্রামের হাটে। আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের এখানকার হাটবার। শনি এবং মঙ্গলবার আমাদের বহরপুরে হাট বসে। ছোটবেলায় বাবার সাথে অনেক গিয়েছি। যে হাটে আসলাম তার নাম বহরপুর হাট। আমার আগের অনেক ভিডিওতে নাম আপনারা শুনেছেন। এই হাটে আমার স্মৃতি সদা উজ্জ্বল। বাবার সাথে হাটবারে হাটে না আসলে মনে হতো কোনো উৎসব থেকে বাদ পড়েছি। এখান থেকে করতে হবে আমাদের বাকি বাজার, মরিচ, শসা, আদা, চাল, ডাল, তেল। সামনে থেকে পান নিয়ে নিয়ে গ্রামে যে কোনো অনুষ্ঠান বা মানুষের কয়েকজন যদি এক জায়গায় সম্মিলিত হয় তাহলে আসতেছি, তাহলে একটা জিনিস হচ্ছে সবচাইতে বেশি লাগবে, সেটা হচ্ছে আপনার পান এবং সুপারি। এটা ছাড়া আপনার গ্রামের কোনো প্রোগ্রাম সম্পন্ন হয় না। আমরা পান সুপারি কিনতে যাচ্ছি কারণ এটা লাগবেই। পান নেওয়া হলো। এখন এর সাথে এই যে জর্দা, সবাই জর্দা দিয়ে দিয়ে পান খায় গ্রামের লোকজন। এইখানে বাজারের ভেতরে একটা পেঁয়াজের আড়ত আছে, যেখানে আমার এক দুলাভাই উনি এইখানে পেঁয়াজের আড়তে আছেন। ওনাকে হচ্ছে বলতে হবে না ওইদিকে যাচ্ছে। ভাইকে আমরা এখানে পেলাম না, উনি হয়তো বাজারের ভেতরে কোথাও গেছে, খুঁজতে হবে। ডাউল হলো 5 কেজি, কাটারি চাউল 30 কেজি, তেল 5 লিটার। বাড়িতে পৌঁছে দেখি মুরগি প্রস্তুত, মশলাও তৈরি। এখন চুলায় বসিয়ে দিতে পারলেই হলো। রান্না করবেন আমারই চাচাতো বড় ভাই আক্কাস ভাই। এই গ্রামের বেশিরভাগ রান্না উনিই করেন। হাটবার হওয়ায় মাগরিবের পরে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। ওই লক্ষ্যে এগিয়ে চলছে আমাদের রান্না। এই যে আমার ভাই কিন্তু প্রধান শেফ আজকের। শুধু এইটা না, উনি মনে করেন যে আপনার ডোবরা যে পীর সাহেবের একটা মাহফিল হয় সেটারও উনি প্রধান। ওইখানে যত রান্না বান্না হয়, যতদিন ধরে হয়, প্রায় হাজার হাজার লোক খায় প্রতিদিন। এই 7 বছর ধরে উনি এখানে রান্না বান্না করেন। কারণ রান্না এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি, অবশ্য তখন অনেকে হয়তো দেখেন নাই। এটা আমার ভাতিজার খতনার প্রোগ্রামের রান্না বান্নাও কিন্তু ভাই করছিল, তো ওইটা কিন্তু দেখাইছিলাম আপনাদেরকে। আজকে হচ্ছে ভাই কয় ডাগ হবে টোটাল? 2টা। আমরা 2 ডাগে খিচুড়ি রান্না করব, আর একটা গেল গোশ, আর এক ডাগ গোশ। ইনশাল্লাহ হয়ে যাবে। মাগরিবের পরে হচ্ছে আমাদের মিলাদ দোয়া মাহফিল, যখন আমরা এখন থেকে সবকিছু প্রস্তুত করছি। ইনশাল্লাহ আগামী 1-2 ঘন্টার ভিতর হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে এই যে একটু আগে যাকে আমরা ধরে নিয়ে আসলাম অনেক খোঁজাখুঁজির পর, এই দুলাভাই আসছে। তবে দুলাভাইকে খুঁজতে গিয়ে আমাদেরকে লোকজন ঘিরে ধরছে। ড্রোনটা উড়াইছি ভাই ওইখানে,
আপনার সমস্ত বন্ধু বান্ধব এসে ধরছে ঘিরে। তো আপনারা চিনতে পারতেছেন কালকে মাহফিলে যারা দেখলেন, ভাই হচ্ছে আমাদের এই যে শেফের সাথে সেকেন্ড শেফ, তাই না ভাই? ঠিক আছে, রান্না বান্না আজকে ভালো মজা হবে। এই যে হ্যান্ডসাম বালকটাকে দেখতে পাচ্ছেন, পিঠা খাচ্ছে, ইনি হচ্ছে আমার তাওই। ওনার কথা আপনারা জানেন, আমি একদিন খুলনায় একটা হোটেলে খেতে খেতে পার্শে মাছের গল্প করছিলাম আপনাদের কাছ থেকে, যে আমার তাওই সবসময় তাদের বাসায় গেলে নদীর পার্শে মাছ খাওয়ায়। এই হচ্ছে আমার সেই তাওই। তো আমরা এখন চুলায় আগুন দিব। ভাই এই যে মন্ত্র পড়তেছে, ভাই উনি এই যে মন্ত্র পড়তেছে, চুলায় আগুন দিবে তো। আকাশ ভাই এখন চুলায় আগুন দিবে। ওনাকে দুষ্টুমি করে আমার ভাবিরা বাবলু শেফ বলে, কিন্তু আমার ভাই ভাইয়ের চুলায় আগুন দিচ্ছে। আর এই শুরুটা ওনার কাছে অনেক ইম্পর্টেন্ট। উনি আজ বাবুর্চি, আপনারা যাই বলেন না কেন, এইটা ওনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে চুলাটা যখন ধরাবে ওনারা কিছু নিয়ম নীতি ফলো করে। এটা ওনারা যার থেকে কাজ শিখেছেন তাদের দেখানো পথ আর কি, যেভাবে করলে তোমার রান্না ভালো হয়। তো এটা বিশ্বাস করেন এবং এই জন্য ওনারা এটা ফলো করে। আমরা যখনই কাজ শুরু করি বিসমিল্লার নাম নিয়ে, রান্নার কাজ চুলা ধরানোর আগে প্রথমে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ পড়ি একবার, কুলহুর শুরু পড়ি 3 বার, তারপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে ডেকে দিয়ে চুলা ধরাই। এই যে আপনার চুলা ধরানোর আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। মাত্র ডাল ভাজা হচ্ছে। ডাল ভাজা হলে হচ্ছে আমরা হয়তো মাংস বসাই দেবো, তাই না? ধর, আমরা দুজনই পারবো। আপনি ছাড়েন, আপনি ছাড়েন, রাখিবে ধর। এই পাশে নামাই, ওনারা টাইম মতো নিয়ে নেবে। এই যে এটা ভাজা ভাজা ডাল, আমি এখান থেকে একটু নিয়ে দেখি, খেয়ে দেখি। এখন ওই যে ডাল ভাজা বিক্রি করে না প্যাকেটের, ওরকম মুগ ডাল ভাজা হয়ে গেছে, তাই না ভাই? আমি একটু ডাল ভাজা খাই, ভাই ভেজে রাখছে। কাইন্ড অফ ওরকমই মচমচা হয়েছে। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বাটা রসুন, আদা বাটা, জিরা বাটা, কাঁচা জিরে, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা 2 প্যাকেট, সয়াবিন তেল, সরিষার তেল, মুগ ডাল। বিসমিল্লাহ। রসুন, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ, একটু লবণ দিলাম পরিমাণ মতো। এবার দিলাম হলো দারচিনি, এলাচ দিলাম, এবার দিলাম লবঙ্গ, এবার দিলাম রসুন বাটা, এবার দিলাম আদা বাটা, এবার দিলাম জিরা বাটা, জিরা, এবারে দেব মরিচের গুঁড়া, এবার দিলাম ধনিয়া গুঁড়া, নাড়া কামাই দেওয়া যাবে না। এবার দিলাম হলুদ, এবার দেব কয়টা আস্ত জিরা, পুড়ে না যায়, হালকা একটু পানি দিলাম। নাড়া তালে দেখবেন কোনো মতো লাগে না জানি। মশলা কষানো শেষ, এখন আমরা গোশ দেব। 2 আড্ডে দে ওজালে, আরে ঠেলে না আমাদের ডিশার একটু আইগো নিয়ে। হ্যাঁ, ময়লা ময়লা ময়লা, ও 2 দিলে হবে না কয়টা, সমস্যা নেই। সরে বসতে হবে, এসব সরে বসতে হবে, আমি হয়তো গড়বো। আমাদের এই যে পিছনে যে কর্মযজ্ঞ দেখছেন, এখানে আসলে আমাদের আহামরি তেমন কোনো আয়োজন না। আমাদের গ্রামে মিলাদ মাহফিলে এটাই প্রচলিত যে মুরগির মাংস, আবার কখনো এখন খিচুড়ি গরুর মাংস দিয়েও হয়। তো আমরা ডিসাইড করলাম মুরগির মাংস দিলে একটু মাংসের রেশিওটা বেশি হবে, যে বাজেট ওই হিসাবে। এবং আমার কাছে পার্সোনালি, এবং যে রান্না করতেছে আমার চাচাতো ভাই আকাশ ভাই সহ বাকি সবাইও আমরা এগ্রি করি, কারণ আমরা ছোটোবেলায় এই মাহফিলগুলোতে মিলাদগুলোতে এই মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেয়ে আসছি। ইউসুফ, আমি একসাথে, এ কিন্তু আমার ছোটো ভাই, আমরা একসাথে বিভিন্ন দাওয়াতে একসাথে আমরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করছি। মরিচ তুলে নিয়ে যাইতো ইউসুফ, আমরাও সাথে যাইতাম, ধুয়ে দিত, আমরা মরিচ নিয়ে বসতাম এবং এই মাহফিলের খিচুড়ি আমরা খেতাম। তো আমাদের এই মুরগির মাংসের খিচুড়িটা বেশি পছন্দ, ওই হিসাবে আমরা আজকে মুরগির মাংস দিয়ে রান্না করছি। এখানে অলরেডি মাংস চড়াই দেওয়া হয়েছে,
এটা হয়তো আর 10 মিনিট সময় লাগবে। এটা নামানোর পরে আস্তে আস্তে খিচুড়ি একটার পর একটা ড্যাগ বসে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ। আধা ঘন্টা মিলে সব মিলে এমন হয় না, সব মিলে 1 ঘন্টা 1 ঘন্টা হাইয়েস্ট। তো আমাদের মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে সবাই আসবে, 1 ঘন্টা আমাদের জন্য এনাফ। এখনো টাইম আছে। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে মাত্র 4:15 বাজে। সো এনাফ টাইম আছে আমাদের জন্য। আরো 2 ঘন্টা সময় আছে আমাদের। 1 ঘন্টায় আমরা রেডি। আগে আমরা কলা পাতায় খাইতাম, মনে আছে? কলা পাতা আগে খাই। কিন্তু এখন আমরা ওয়ান টাইম প্লেট নিয়ে আসছি, কারণ এখন লোকজন কলা পাতায় খেতে চায় না। কিন্তু আমি পার্সোনালি আজকে কলা পাতা কেটে যখন সবাই মিলাদ সাথে খাইতে বসবে, আমি কলা পাতা নিয়ে বসবো। এ আমার বড় ভাই, আর এই যে আমার ভাবি। ভাইয়া হচ্ছে কক্সবাজার অর্কিড ব্লুতে ভাইয়ার হোটেল আছে। এটার নাম হচ্ছে কক্সবাজার ইনানিতে ভাইয়ার হোটেল, নাম হচ্ছে অর্কিড ব্লু। সো আমার ভিডিওতে এর আগে একবার বলেছি, আজকেও বলছি, যদি আপনারা কেউ যান এবং অর্কিড ব্লু, এটা 3 স্টার মানে একটা হোটেল, খুব হাই ফাই না। গেলে আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে যাবেন, স্পেশাল ডিসকাউন্ট ভাইয়ার সাইড থেকে। ভাই মাংসের ঘ্রাণ কিন্তু পাচ্ছি আস্তে আস্তে, মানে এখনো তো মাত্রই দিয়ে কয়েকবার নাড়াচাড়া দিল। এটা হচ্ছে আমার ভাতিজা, দেখেন অবস্থা। 1 সেকেন্ড সে নীরবে কোথাও দাঁড়ায় না। তার কাজ হচ্ছে পুরো বাড়ি এরকম করে বেড়ানো। আরিয়ান, এই যে যারা তোমাকে দেখছে ওনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? কি বলো? এই ভিডিওটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার লাইক। আমি যতদিন ধরে ভিডিও বানাচ্ছি, আমার এই পুরো সময় আমি কোনো দিনও বলি নাই যে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন আর লাইক করেন। আজকে প্রথম আমার ভাতিজা এই ধরনের কিছু বললো। বল দাও। আমাদের নামের শেষে যে পদবি থাকে, বংশ নাম, সেটা হচ্ছে মিয়া। ছোটবেলায় আমার নামের শেষে মিয়া থাকার কারণে আমি খুবই, মানে আমার খারাপ লাগতো যে আমার নামের শেষে কেন মিয়া দেয়া। তা আমি আব্বুকে বলতাম যে আব্বু নামের শেষে মিয়া কেন দিচ্ছে, আমার এটা পছন্দ না। ইভেন আমি স্কুলে পড়াকালীন সময় অনেকবার চেয়েছি যে নামের শেষ থেকে এই শব্দটা আমি বাদ দিয়ে দিব। তখন বাবা একদিন আমাকে বলল যে দেখো বাবা, একদিন আমি থাকবো না, আমার বাবা যেমন দুনিয়াতে নেই, একদিন আমিও থাকবো না। তো তখন তুমি যখন কাউকে বলবা তুমি কে, তোমার নাম বলবা, তখন তোমার মাধ্যমে মানুষ আমাকে চিনবে। যখন তুমি কাউকে তোমার পরিচয় দিবা, নাম বলবা, তখন আমি যখন এই দুনিয়ায় থাকবো না, তোমার ওই নাম বলার মাধ্যমে, তোমার মাধ্যমে মানুষ আমাকে চিনবে। যখন তুমি বলবা আমি অমুক মিয়া, তখন বুঝবে ও আচ্ছা এই এলাকায় তো মিয়া কারা ওরা, আচ্ছা তাহলে তুমি হয়তো অমুক মিয়ার ছেলে। তো আমি তোমার মাধ্যমে মরার পরেও হয়তো কিছুদিন বেঁচে থাকবো। তখন আমি কথাটা বুঝি নাই। আমার বাবা সবসময় বলতো আমরা খুবই খুবই দরিদ্র পরিবারের সন্তান। এই যে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের ঘর। আমি যখন জন্মগ্রহণ করি তখন এখানে এই ঘর ছিল না। ওই কোনায় এখানে একটা ছোট্ট ছাপড়া ঘর ছিল, এখানে একটা পেয়ারা গাছ ছিল, যেগুলো এখন কিছুই নাই। তো এই ছাপড়া ঘরে আমাদের জন্ম, এখানে আমাদের বেড়ে ওঠা। ইভেন আমার বাবা যখন এই এলাকায় আসেন, আমাদের বাড়ি ছিল এখান থেকে আরেকটু অন্যদিকে। আমার দাদা যেখানে বাড়ি করে সেটা একটু অন্যদিকে। তো তখন তার কোনো জমি জমা ছিল না। এই যে রাস্তাটার উপর আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সরকারি জায়গায়, এটাকে বলে হালট। তো এই বেসিক্যালি হালটের উপরেই আমাদের বাড়িটা প্রথম বাবা করে একটা ছনের ঘর, সেখান থেকে পাটকাঠির বেড়া দিয়ে একটা টিনের ছাপড়া ঘর, এবং সেখানে আমার জন্ম। আমার ভাইয়ের জন্ম ছনের ঘরে, আমার জন্ম সেই ছাপড়া ঘরে। সেখানে আমরা বড় হয়েছি। কিন্তু এইখানে থেকেও আমার বাবা আমাদেরকে চেষ্টা করেছেন একটু লেখাপড়া করাতে, আমরা যাতে একটু ভালোর দিকে যেতে পারি, সেই চেষ্টা সবসময় তার মধ্যে ছিল। আমার বাবা লেখাপড়া জানতেন না, কিন্তু তার জীবন সম্বন্ধে ফিলোসফি ছিল অন্য রকমের, যেটা সচরাচর গ্রামের কোনো মানুষ, দিনমজুর মানুষের মুখ থেকে শোনা যায় না। আমার বাবা এমন কোনো কঠিন কাজ নেই যা করেন নাই। এভরিথিং। আমার এখনো মনে আছে যে আমাদের তো চাষের জমি ছিল না, তো অন্যের জমিতে কাজ করে সেটা থেকে যে দিনের মজুরিটা হয়, সেটা দিয়ে হাটবারে আমাদেরকে হাটে নিয়ে যেত, বাজার করতো। 3 দিন আমাদের চলতো, পরের 3 দিন কাজ করে আবার পরের 3 দিন চলতো। দিন আনি দিন খাই টাইপের একটা অবস্থা। কিন্তু তার মধ্যে থেকে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন, করাতে চেয়েছেন, স্কুলে ভর্তি করিয়েছেন। সকালবেলা উঠে আমাদেরকে নিয়ে দৌড়াতে যেতেন। হেলথ ফিটনেস যে একটা ব্যাপার, এটা আমার মনে হয় এখনও আমাদের গ্রামে এতটা প্রচলিত না, মানুষ এই সম্বন্ধে নলেজ রাখে না। আমার বাবা আরও 30 বছর আগে সেই নলেজ রাখতেন এবং আমাদেরকে নিয়ে দৌড়াতেন, বলতেন না মর্নিংয়ে উঠে দৌড়াতে হয়, মর্নিং ওয়াক করতে হয়। মর্নিং ওয়াক তো বলতেন না, বলেন সকালে হাঁটাহাঁটি করতে হয়, এটা স্বাস্থ্যের জন্য ভালো, তোমরা ফিট থাকবে, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। এইরকম ফিলোসফি ছিল আমার বাবার। সবসময় একটা কথা বলতেন যে তুমি এখন নিজেকে হয়তো ছোট ভাবতে পারো যে তুমি এত গরিব বাবার ছেলে, কিন্তু
তুমি যে ঠিক একই রকম গরিব হবা এটা তো কোনো মানে নেই। তোমার বাবা গরিব হয়েছে, তুমি গরিব বাবার ছেলে হয়েছো, কিন্তু আমাকে বড় লোকের বাবা বানাই দিও বা আমাকে ধনীর বাবা বানাই দিও। এবং সবসময় বলতেন যে ধনী মানে এই না যে তোমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, তুমি মানুষকে কিভাবে কথা বলছো মানুষের সাথে, তাদেরকে সাহায্যের প্রয়োজনীয় সময় কিভাবে দিচ্ছ, সেটা তোমার ধনীত্বের অনেক বড় প্রমাণ। আজকে বাবার জন্য দোয়া করার জন্য আমরা এই মিলাদের আয়োজন করেছি। তো বাবার অনেক কিছু আজকে মনে পড়ছে, আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি। তো যেটা বলছিলাম যে এই নামটা আমি আসলে কেন রাখলাম মিস্টার মিয়া অ্যারাউন্ড ইউ, বিকজ বাবা যখন মারা যায় দেন আই রিয়েলাইজ যে বাবার বলা কথাগুলো কতটা যুক্তিযুক্ত ছিল, কতটা ভালো ছিল, যে তার এই ব্যাপারগুলো আমি হয়তো তখন পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারিনি। কিন্তু তিনি যখন চলে গিয়েছেন, এটা হয় আমরা পিতামাতা বেঁচে থাকা অবস্থায় তার মূল্যটা খুব কম বুঝি, কিন্তু পরবর্তী তারা যখন থাকেন না, তাদের কথাগুলো যখন আমরা গভীরভাবে কোনো এক জায়গায় বসে চিন্তা করি, তখন বুঝতে পারি যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই ব্যাপারগুলো। আমার তো ভিডিও বানানো, আমি একটা জব করি এবং সেখান থেকে আল্লাহর রহমতে আমার খুব ভালোভাবে চলে যায়। কিন্তু আমার এই ভিডিও বানানোর ইচ্ছা শুরুর দিকে ছিল না। হঠাৎ করেই শখ করে একটা ভিডিও বানিয়ে দেখলাম যে না, মানুষ দেখছে, পছন্দ করছে। তারপরে আমি আস্তে আস্তে এটা শুরু করে দিই এবং এখন আমার এটা বেশ ভালো লাগে, আমি এনজয় করি কাজটা। তো তখন আমি যখন ইউটিউব চ্যানেলের নামটা প্রথমে দিই, তখন আমার অরিজিনাল নাম ছিল, যেটা আমার অ্যাকচুয়াল নাম সেটা ছিল। পরবর্তীতে আমি যখন চেঞ্জ করি, দেন আই রিয়েলাইজ যে এইখান থেকে যদি আমাকে 10,000 মানুষ চিনে, 20,000 মানুষ চিনে, এবং আমি চাই ওই 20,000 মানুষ আমার বাবার নামের একটা অংশ চিনুক, সেটা হচ্ছে মিয়া। এবং যার কারণে আমি আমার চ্যানেলের নাম দিয়েছি মিস্টার মিয়া অ্যারাউন্ড ইউ। যে নামটা আমার একসময় খুব খারাপ লাগাতো, যে আমার নামের শেষে মিয়া আছে, এটা শুনতে ভালো শোনাচ্ছে না। আমি এখন মনে প্রাণে চাই যদি আমাকে বাংলাদেশের 2জন মানুষে চেনে, সেটাই নামের সাথে চিনুক। এই পুকুরের পরে যে জমিটা দেখতে পাচ্ছেন, আমার এখনও মনে আছে যে স্কুল যখন বন্ধ থাকতো অথবা 2-1 দিন সাপ্তাহিক ছুটি, বাবার সাথে এইখানে আমাদের এই যে হিন্দু পাড়ার কিছু মানুষের জমি আছে, ওনাদের জমিতে কাজ করতে দিতাম। তখন আমাকে পার ডেতে 40 টাকা করে দিত, পেঁয়াজ লাগানো, এই ধরনের কাজ, নিড়ানির কাজ, তারপর ধান লাগানোর কাজ, এসবও করেছি। খিচুড়ির জন্য আমাদের তেল দেওয়া হয়েছে ডাগে, আবারও যাচ্ছে হচ্ছে পেঁয়াজ, হচ্ছে মরিচ আর পেঁয়াজ, ওটা হচ্ছে খিচুড়ির জন্য ভুনা করা হচ্ছে। খিচুড়ির মশলার সব মশলা দেওয়া হয়েছে না ভাই? সেম মশলাই তো, তাই না? আগে মাংসের যে মশলা দেওয়া হয়েছে ওইগুলো এখানে দেওয়া হয়েছে। এখন যে ডাল দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে ভাই, মুগ ডাল দেওয়া হয়েছে, চাল দিয়ে দেওয়া হইলো। ভাই এখন কি পানি দেওয়া হবে? গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে ওইটা ভুনা করা, চালটা ভুনা করা শেষ, আর বেশিক্ষণ না, আর হচ্ছে 7-8 মিনিট লাগবে আমাদের এই ডাকটা কমপ্লিট হইতে। আপনাদের কালারটা একটু দেখাই, এই দেখেন, এটা হচ্ছে খিচুড়ির যে ঝোলটা, সেটার কালার। এবং যখন খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে, খিচুড়ির কালারটাও এরকমই আসবে, একদম এরকমই মনে হবে যে এইরকম টকটকে একটা কালার। কিন্তু তার থেকে বড় কথা, এটা থেকে একটা সুন্দর ঘ্রাণ যে আসবে, এটা গ্রামে এরকম যারা রান্না করে খেয়েছেন তারা বুঝবেন। তবে প্রত্যেকটা এলাকায় আলাদা আলাদা, আমাদের এলাকার এটা ঐতিহ্যই বলতে পারেন, মানে অনেক আগে থেকে আমরা এটাই খেয়ে আসছি এবং এটা আমাদের কাছে, হ্যাঁ, আমাদেরটা একদম ঝরঝরা খিচুড়ি হয় এবং আমার কাছে এটাই বেশি মজা লাগে। শুধু আমার কাছে না, আমাদের গ্রামের মানুষও এই মুরগি দিয়ে এই খিচুড়ি বেশি পছন্দ করে। মাংস দেওয়া হয়ে গেছে, তার মানে হচ্ছে রান্না মোটামুটি শেষের দিকে। এটা হচ্ছে দমে দেয়া বলে, এবং আমাদের খিচুড়ি যে রান্না হয় সেটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ডাগের ভেতরে কিন্তু এখনও খিচুড়ির ঝোল আছে বেশ পরিমাণে, এবং সেটা সহই নামিয়ে দেওয়া হয়েছে এবং এর উপরে এবং নিচে কয়লা দিয়ে এটা রেডি করা হয়েছে। এবং এটা এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই আমাদের রান্না কিন্তু শেষ। সন্ধ্যা অলমোস্ট হয়ে এসেছে, মাগরিবের নামাজের টাইমও হয়ে গিয়েছে। গোসল করলাম, নামাজ শেষে আমাদের এখানে মিলাদ হবে, আমি তো সময় মতোই চলে এসেছি। আচ্ছা, এই যে হচ্ছে ধোয়ার কারণে আসলে দেখা যাচ্ছে না যে কি অবস্থা,
কিন্তু ঘ্রাণ তো পাওয়া যাচ্ছে, সুন্দর না? সুন্দর স্মেল, নাজমুলের সুন্দর খাওয়ার মতো খিচুড়ি, স্মেল, সুন্দর স্মেল, আসলে সুন্দর স্মেল। সুন্দর স্মেল। তো আমাদের রান্না বান্না প্রস্তুত। অ্যামেজিং লবণ দেখেন। এটা হচ্ছে আমার এই যে ছোট ভাই, যে আমার খুব ভালোবাসে, লবণ দেখার জন্য খিচুড়ি নিয়ে আসছে। আমি এই পাশ থেকে একটু বিসমিল্লাহ করে একটু দেখবো যে আসলে লবণটা কেমন হয়েছে। কেমন ছিল? বিসমিল্লাহ। খুবই সুন্দর মজা হয়েছে। ওইদিকে খিচুড়ি রান্না হলেও আমি কিন্তু আসলে এই যে আমার ভাবির হাতের গিলা কলিজা মুরগির পা এটা খাওয়ার অপেক্ষায় আছি। মাগরিবের নামাজের পর সবাই আসতে শুরু করলো। হুজুর এসে বসলেন দোয়া করতে। শরিক হলেন আমার গ্রামের মানুষ। এমন কত মিলাদে বাবার হাত ধরে গিয়েছি, পাশে বসে দোয়া করেছি অন্য কারোর জন্য, আর আজ বাবার জন্যই হাত তুলে বসেছি। তবু যেন মনে হয় বাবা আশেপাশে আছেন, ভুল করে খুঁজে ফিরি তাকে। আজ 8 বছর হয় বাবা নেই, তবুও যেন সাথে সব সময়। آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রাজবাড়ি এরিয়াতে এইটা বেশ প্রচলিত, এই ধরনের খিচুড়ি, স্পেশালি মিলাদ মাহফিলে, আর এটা স্বাদও খুব ভালো হয়। মিলাদ শেষে সবাইকে খাবার বিতরণ চলছে। এই খাবারটা মানুষ যতটা না স্বাদের জন্য খায়, তার থেকেও বেশি মিলাদের সিন নিয়ে সম্মানে খায়। গ্রামের কিছু মানুষ এখনো বাকি আছে। পর্যাপ্ত খাবার রয়ে গেল সবাইকে খাওয়ানোর পরও। এগুলো সবাইকে বিতরণ না করলে খাবার নষ্ট হতে পারে। তো আমার ভাইয়ের রান্না করা খিচুড়ি ভাইয়ের পাশে বসেই খাচ্ছি। চলো বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। বেশ টেস্টি। এটার আলাদা একটা ব্যাপার আছে, বড় বড় ডেকে রান্না করলে ওইটা অটোমেটিক স্বাদ বেশি লাগে, আর বাইরের রান্না সবসময় ভালো হয়। এইসব খিচুড়ির ব্যাপার আলাদা। মাহফিল মিলাদের ওগুলো রান্না যেভাবেই করুক খেতে খুবই ভালো লাগবে। সন্ধ্যার আলো ধীরে ধীরে মলিন হয়ে রাত নামলো। সবাই ফিরে গেল বাড়ি, আর আমার মনে পড়তে থাকলো বাবার কথা। সাইডে অনেক কাজ। আমি যখন আসছি কাল 7টার থেকে আজকে ভোর 8টা পর্যন্ত একভাবে আমি কাজ করছি, সব রকমের কাজ করা লাগছে। আমার বাবা ছিলেন গ্রামের একজন সাধারণ দিনমজুর কৃষক। ভোরের আলো ফোটার আগেই যার ঘুম ভাঙত, আর সূর্য ডোবার পরও যার কাজ শেষ হতো না। মাটির সাথে তার জীবনের সম্পর্ক ছিল। হাত ভরা কাদা, শরীর ভরা ঘাম, আর চোখ ভরা স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নগুলো ছিল নিজের জন্য নয়, ছিল আমাদের জন্য। আমরা যখন স্কুলে যেতাম বাবা তখন মাঠে। আমরা যখন বই কিনতাম বাবা তখন নিজের শার্টটা নতুন কিনতেন না। আমাদের খাতা ভরে যেত স্বপ্নে, আর বাবার জীবন ভরে যেত ত্যাগে। তিনি নিজে অক্ষর চিনতেন না, কিন্তু জানতেন এই অক্ষরই একদিন আমাদের জীবন বদলে দেবে। বাবা আজ নেই, আমাদের অর্জনগুলো তিনি দেখে যেতে পারেননি। যে মানুষটা আমাদের ভবিষ্যৎ বানাতে বানাতে নিজের জীবন শেষ করে দিল, সে মানুষটা নিজের সন্তানের সাফল্যটা একবারও চোখ ভরে দেখতে পারল না। এটাই সবচেয়ে বড় কষ্ট। আজও যখন কোনো মাঠ দেখি, কোনো শ্রমিককে রোদে কাজ করতে দেখি, বাবার মুখটা ভেসে ওঠে। মনে হয় বাবা আজ যদি তুমি থাকতে তোমাকে বলতাম তোমার কষ্ট বৃথা যায়নি। তুমি ছিলে আমাদের নীরব নায়ক, নাম না জানা, গল্প না লেখা এক মহান মানুষ। আর যা কিছু আমরা, তার পেছনে আছো তুমি, তোমার ঘাম, তোমার ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা। বাবা তুমি নেই, কিন্তু তোমার স্বপ্নগুলো আজও বেঁচে আছে আমাদের মধ্যে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাত কামনা করে। দেখেন, অনুরোধ হচ্ছে আপনার বাবা মা যদি বেঁচে থাকে, আর আপনি যদি কর্মক্ষম হন, তাদের যত্ন নিন, তাদের যে শখ, যে আশা, সেগুলো পূরণ করুন। একসময় আপনি বাচ্চা ছিলেন, আপনার শখ আল্লাহ তারা পূরণ করেছে। এখন বয়সের সাথে সাথে তারা হয়ে গেছে আপনার বাচ্চার মতো। তাদেরকে ওইভাবে টেক কেয়ার করতে হবে, তাদেরকে ওইভাবে ভালোবাসতে হবে। আদারওয়াইজ যেদিন থাকবে না, সেদিন আপনি খুব আফসোস করবেন। আমি এখনও মনে আছে যে যখন বাবা মারা যায় তখন আমার ভালো একটা চাকরি নেই, খুব নর্মাল একটা চাকরি করি, 10-12 হাজার টাকা বেতন পাই। তা আব্বু অনেক করে চাইতেন আমার খুব ভালো একটা চাকরি হোক, দেখে যেতে পারেন যে আমি ভালোভাবে আছি। 2017 সালের ডিসেম্বরে আমার বাবা মারা গেছেন। 2018 সালের জুলাইয়ে আমি বর্তমানে যে চাকরিটা করছি সেটা আমার হচ্ছে, কিন্তু আমার বাবা দেখে যেতে পারেন নাই। আমার সারা জীবনের একটা আফসোসের মধ্যে এটা একটা। আমি এখন আল্লাহর রহমতে খুব ভালো আছি, কিন্তু তার কোনো কিছু আমার বাবা দেখে যেতে পারেন না।
এই আফসোস আমাকে সবসময় তাড়িয়ে নিয়ে বেড়ায়। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। অনুরোধ জানাবো, বাবা মাকে ভালোবাসুন, তাদের প্রতি রাগান্বিত হবেন না। কারণ ছোটবেলায় আপনি যখন ছোট ছিলেন তখন যেমন আপনার কথায় তারা রাগান্বিত হতো না, আপনি একই কথা হয়তো 10 বার 20 বার বলতেন, অথবা আপনি হয়তো খুব জ্বালাতন করতেন, হয়তো কখনো রাগান্বিত হতো, কখনো হতো না। কিন্তু আপনি তখন বুঝতে পারেন আপনি বড়, আপনার বাবার এখন হয়ে গেছে আপনার বাচ্চার মতো, তাদের কথায় রাগান্বিত হবেন না, ভালোবাসুন, তাদেরকে ভালো রাখুন। বেশি দিন হয়তো তারা আপনার সাথে নেই, আপনি বুঝতেও পারবেন না, পরে খুব আফসোস হবে, খুব খারাপ লাগবে, কিন্তু সময়টা আর ফিরে আসবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।